ঐক্যমত্য কমিশনের সংলাপে জুলাই শহীদদের স্মরণ, অমীমাংসিত বিষয়ে দলগুলোর আলোচনা। জুলাইয়ে মাঝামাঝিতে সমঝোতার আশা আলী রিয়াজের। ইভিএম ক্রয়ে রাষ্ট্রের ক্ষতি ৩,০০০ কোটি টাকা। দুদকে নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তাকে তলব। জিজ্ঞাসাবাদ চলছে ৩ জনের। বিস্ফোরার মতো এরা এই রিক্সা পরে গাড়ি পরে 10 থেকে 12 বছর আগে রাস্তাটা কাজ হয়েছে, তারপর থেকে এই রাস্তায় কোনো কাজই হয়নি। খোদ রাজধানীতেই খানাখন্দে ভরা সড়ক, ঘটছে দুর্ঘটনা। বারবার অভিযোগেও টনক নড়ে না কর্তৃপক্ষের। একে অন্যকে দায় চাপিয়ে খালাস সেবা সংস্থাগুলো। এবং রিজার্ভ রেমিটেন্সের রেকর্ড, দেশে প্রথমবার এক অর্থবছরে $30 বিলিয়ন প্রবাসী আয়। রিজার্ভ প্রায় $32 বিলিয়ন। অর্থপাচার বন্ধের সুফল বলছেন অর্থনীতিবিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়েছে। সকালে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন, একজন গুরুতর আহত হন। পরে 5 জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায়, এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করে প্রসিকিউশন। এরপরে শুনানিটি এখনও শুরু হয়নি। কোর্ট এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারকরা তারা এই দেশে এখনও বসেননি। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগটি দাখিল করা হবে বা উত্থাপন করা হবে। এবং আসামি যেহেতু 16 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে, ঠিক 16 জনের বিরুদ্ধে কি অভিযোগ সেটি ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশন পড়ে শোনাবেন। এরপরের প্রক্রিয়াটি হচ্ছে, আদালত যদি সন্তুষ্ট হন তাহলে এই অভিযোগপত্রটি আনুষ্ঠানিকভাবে আমলে নেবেন। আমলে নেওয়ার পরে এই মামলায় যারা আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে, যারা পলাতক রয়েছেন বা যারা গ্রেফতারের বাইরে যে আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। এটি হচ্ছে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় আজকের বিচারিক প্রক্রিয়া। আর ঘটনাটি ঘটেছিল 5 আগস্ট, যখন শেখ হাসিনার পতনের ঠিক দ্বার প্রান্তে, ঠিক সেই সময় আশুলিয়ায় থানার সামনে 5 জনকে গুলি করে হত্যা করা হয় এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আহত করা হয়। এবং এই 5 জনের মরদেহ একটি গাড়িতে প্রিজন ভ্যানে তোলা হয় এবং একজন তখনও জীবিত ছিলেন, তাকেও ওই প্রিজন ভ্যানে তোলা হয় এবং পাশের একটি বাইক থেকে পেট্রোল নিয়ে এসে এই প্রিজন ভ্যানে আগুন ধরিয়ে একজন জীবিত সহ 5 জনকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়। এই মামলায় দীর্ঘ তদন্ত হয়েছে। তদন্ত শেষে আনুষ্ঠানিক সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ সকল কিছু সংগ্রহ করেই আজকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগটি দাখিল করা হয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলা চলছে, বর্তমানে শুনানি শুরু হয়েছে। সেই মামলাটি হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। নয়াদিল্লি থেকে গাইবান্ধা আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে কথোপকথনের জেরে এই মামলাটি হয়েছিল। এই মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ হয়েছে, সেই অ্যামিকাস কিউরি তারা বক্তব্য দিচ্ছেন এবং এই মামলায় শেখ হাসিনার পক্ষে সরকারি খরচে একজন আইনজীবীও নিয়োগ হয়েছে, তিনিও শুনানি করবেন। শুনানির পরে এই মামলাটির আদেশ আসবে বলে প্রসিকিউশন জানিয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানার সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপুমণিকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউল আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের।
সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। সংস্কারের ব্যাপারে মানুষের প্রত্যাশা করছে জানিয়ে আলী রিয়াজ বলেন, দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন। সকাল 11টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এই বৈঠক। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আলোচনার কথা রয়েছে। একই সঙ্গে অন্যান্য অমীমাংসিত বিষয়েও চলছে আলোচনা। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি। মানুষ সেটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। 2 দিন বিরতির পর আবারও শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। দীর্ঘ আলোচনা চলছে জুলাই মাসের আজকে 2 তারিখ। এর আগে কিন্তু আসলে প্রথম দফায় 45 অধিবেশন, দ্বিতীয় দফার 7 দিনের আগে বসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি চলছে। আজকে মূলত 3টি বিষয় নির্ধারণ করা হয়েছে, যেটা নির্বাচনী এলাকা নির্ধারণ, অর্থাৎ বিভিন্ন জায়গায় নির্বাচনী আসনের যেই এলাকা রয়েছে সেই জায়গা নিয়ে আসলে অনেক জায়গায় অভিযোগ রয়েছে, সেসব বিষয় নিষ্পত্তি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আজকে আলোচনা হবে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতির উপরে এককভাবে যে ক্ষমতা রয়েছে সেটি নিয়ে আলোচনা আছে। এই বিষয়ে একটি কমিটি করা যায় কিনা এমন প্রস্তাব ছিল সংস্কার কমিশনের, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। একই সঙ্গে যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে, অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, যেটির পরিবর্তিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, সেই বিষয় নিয়েও কিন্তু আসলে ঐক্যমতে পৌঁছাতে পারেনি কমিশন। সে বিষয় নিয়েও আজকে আলোচনা হবে। আজকে যেহেতু জুলাই এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এবং তারপরে আসলে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশন গঠিত হয় এবং তারপরে ঐক্যমত্য কমিশন, এবং যার ফলে আজকে জুলাইয়ের প্রথম অর্থাৎ 2 জুলাই ঐক্যমত্য কমিশনের সংলাপটি হচ্ছে। এবং একই সঙ্গে আজকে শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে জুলাইয়ের মধ্যেই যে জুলাই সনদ বা জাতীয় সনদ সেটি তারা বাস্তবায়ন করতে চান। সব রাজনৈতিক দল যেটিতে আসলে স্বাক্ষর করবেন সেটি তারা করতে পারবেন, সেই আশাবাদ তিনি আজকেও ব্যক্ত করেছেন। যার ফলে আজকের দিনটি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে। এবং এই আলোচনাটি কিন্তু আমরা জানি যে অন্যান্য দিনের মতো বিকেল 5টা নাগাদ চলবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকলেই কিন্তু আসলে এই ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণের শাসন কায়েম একমাত্র নির্বাচনের মাধ্যমে সম্ভব বলে জানান তিনি। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল গণতন্ত্রের জন্য আপোষহীন আর কোনো দল স্বৈরাচারের পক্ষে কাজ করেছে তা জনগণ জানে। ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টার সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দলগুলোর কথা ভিন্ন হতেই পারে, বলেন ভোলায় ধর্ষণের ঘটনায় জড়িত বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কোথায় কোনো অপরাধ সংঘটিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। অপরাধী যদি বিএনপিরও হয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপকে স্বাগত জানানো হবে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে
তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। 24-এর রক্তাক্ত জুলাইয়ে সরকারি চাকরিতে বৈষম্য বিলোপের লড়াইয়ে নেমেছিল শিক্ষার্থীরা। পুরো জুলাই মাস জুড়ে মাঠে সক্রিয় ছিলেন তারা। জেনে আসবো জুলাইয়ের এই দিনের ঘটনাপ্রবাহ মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। পূর্ব ঘোষণা অনুযায়ী 2রা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হতে থাকেন শিক্ষার্থীরা। আষাঢ়ের ভর দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগোতে থাকেন নীলক্ষেতের দিকে। চোখে মুখে অধিকার আদায়ের শপথ আর কণ্ঠে দীপ্ত স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে মিছিলটি। এরপর দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী পালিত হয় অবরোধ কর্মসূচি। 2রা জুলাই বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে দিনভরই দাবি আদায়ের লড়াইয়ে মাঠে সক্রিয় ছিলেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে এনসিপির পথসভা আজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। উপলক্ষে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে মাসব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা কিন্তু দেখেছি গতকালকে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু শুরু করেছেন এবং গতকালকে কিন্তু তারা আমরা দেখেছি রংপুরে যেমন গণসংযোগ করেছেন, পথসভা করেছেন, এর বাইরে কিন্তু গাইবান্ধায় কিন্তু তারা আসলে গণসংযোগ করেছেন, পথসভা করেছেন এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো এই যে বিচার সংস্কার এবং যে নতুন সংবিধানের দাবিতে আজকে কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করবেন, পথসভা করবেন এবং আজকের দ্বিতীয় দিনের কর্মসূচি আছে কুড়িগ্রাম জেলায় এবং কুড়িগ্রামের এই রাজারহাট উপজেলায় কিন্তু আসলে এনসিপির পদযাত্রা রয়েছে। সেই পদযাত্রা উপলক্ষে ইতিমধ্যে কিন্তু যারা সাধারণ জনতা রয়েছে, উৎসুক মানুষ রয়েছে, এনসিপির সমর্থক রয়েছে, তারা কিন্তু সকলেই কিন্তু এখানে জড়ো হয়েছেন। আর কিছুক্ষণ পরেই কুড়িগ্রামের এই কর্মসূচিতে যোগদান করবে এনসিপির শীর্ষ নেতারা এবং এনসিপির যারা নেতা রয়েছে তারা কিন্তু এই জুলাইয়ের যে মাসব্যাপী কর্মসূচি, জুলাইয়ের মাসব্যাপী যে পদযাত্রা, সেখান থেকে কিন্তু তারা যে বার্তা পৌঁছাচ্ছেন সেটি কিন্তু আসলে নতুন রাজনীতির নতুন বন্দোবস্ত, রাজনীতির যে নতুন বন্দোবস্ত, সেই বন্দোবস্তের কথা তারা বলছেন এবং এই যে বিচার এবং সংস্কার, একই সাথে নতুন সংবিধানের দাবিতে তারা কিন্তু আসলে জনসাধারণকে ঐক্যবদ্ধ করছেন এবং তারা কিন্তু বলছেন ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি নিয়ে আসলে বিভিন্ন সময় টালবাহানা করা হয়েছে, সেটি তারা বলছেন যে মাসব্যাপী তাদের যে এই কর্মসূচি একদম প্রান্তিক মানুষের সঙ্গে তাদের যে ফেস টু ফেস কথা বলা, একদম প্রান্তিক মানুষের সঙ্গে তারা আসলে কথা বলে তারা আসলে এই যে জুলাইয়ের শেষে আসলে 3রা আগস্ট তারা আসলে জুলাই ঘোষণার কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন এবং তারা বলছেন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষ জীবন দিয়েছে, জুলাই যারা শহীদ হয়েছেন তাদের সেই আত্মত্যাগকে আসলে গৌরবান্বিত করতে, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে এনসিপি আসলে সারা দেশে গণসংযোগ করবেন, পথসভা করবেন এবং কামার, কৃষক, মজুর থেকে শুরু করে সকলের সাথে তারা আসলে কথা বলবেন, সকলের মনোবাসনা তারা আসলে শুনবেন, সকলের মনের কথাগুলো শুনবেন। সেই অনুযায়ী কিন্তু আসলে এনসিপি তাদের ইস্তেহার সাজাবেন, সেই কথাগুলি কিন্তু তারা বলছেন এবং এই ইস্তেহার সাজিয়ে তারা বলছেন যে 3রা আগস্ট এই যে এনসিপির যে শীর্ষ নেতা আছে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি আসলে যেটি বলছেন যে 3রা আগস্ট ঢাকায় আসলে জুলাই ঘোষণাপত্র এবং জুলাইয়ের যে ঘোষণা সেটি তারা দিবেন এবং সব মিলে যদি বলি কুড়িগ্রামের এই রাজারহাটে এখন পর্যন্ত তারা এনসিপির নেতারা আসছে, আর কিছুক্ষণ পরে তাদের যোগ দেওয়ার কথা আছে এবং এরপরে কুড়িগ্রামে একটি পথসভা করার পর কুড়িগ্রামে টুর করে এবং তারপরে কিন্তু লালমনিরহাটে তারা গণসংযোগ এবং পথসভা করার কথা রয়েছে। সব মিলে এই ছিল কুড়িগ্রামের রাজারহাট থেকে সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে। পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পটিয়ার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বন্ধ হয়ে গেছে মহাসড়কে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে।
এতক্ষণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি অংশ অচল ছিল, এখন একেবারে বাইপাস সড়কের মুখে এসে তারা আন্দোলন শুরু করার কারণে কিন্তু পুরো সড়ক এখন যানজটের সৃষ্টি হয়েছে। পিছনে অর্থাৎ আগে এবং পেছনে প্রায় 1 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইপাস সড়কের দুই পাশে প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ে গেছে এবং মানুষের দুর্ভোগ তো বাড়বে সেটি বলা যায়, কারণ এটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, একেবারে মহাসড়ক যেখান দিয়ে প্রতিদিন লাখো গাড়ি যাতায়াত করে, পর্যটন গাড়ি যাতায়াত করে এবং বান্দরবানের পর্যটনবাহী গাড়ি যাতায়াত করে, চট্টগ্রামের 60টি উপজেলার যানবাহনগুলি চলাচল করে, যে কারণে একেবারে পুরো থমকে আছে এলাকা। যে যানবাহনগুলো এসেছে সবগুলো কিন্তু আটকে আছে, মানুষের ভোগান্তি তো চরমে উঠবে। তবে এই মুহূর্তে তারা যেই দাবি দিয়েছেন যে কালকে তাদের উপর যে হামলা করা হয়েছে, পুলিশের যে লাঠিপেটা চার্জ করা হয়েছে, তার দাবিতে তার 3টি দাবি দিয়েছেন। পুলিশের ওসি প্রত্যাহার করতে হবে এবং যাদের উপর হামলা করা হয়েছে তাদের চিকিৎসা দিতে হবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এখন আরেকটি দাবি তারা ঘোষণা করেছেন, তারা বলেছেন যে পুলিশ কমিশনারকে অর্থাৎ এসপি অথবা পুলিশ কমিশনারকে অবশ্যই এখানে আসতে হবে, এই পটিয়া এলাকায় এসে তাদের সাথে কথা বলে কিন্তু সমাধান করতে হবে। আপনাকে জানিয়ে রাখি গতকাল কিন্তু চট্টগ্রাম পটিয়া থানায় কিন্তু চট্টগ্রামে যে রাঙামাটি জেলা সহ সভাপতি দীপঙ্কর দাসকে আটক করে পুলিশকে সোপর্দ করে, কিন্তু তারা বলছে পুলিশ তাকে গ্রেফতার দেখায়নি। পরে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং পরে পুলিশে তারা যখন বাইরে এসে যে স্লোগান দিয়ে থাকে নানা, তখন পুলিশ তাদেরকে পেটায়। এই সময় কিন্তু লাঠি প্যাটার্ন করা হয় এবং এলোপাতায় পিটানো হয়, যার ফলে কিন্তু প্রায় 15 থেকে 20 জনের বেশি আহত হয়, তার 4 থেকে 5 জন গুরুতর আহত হয়। কাউকে চট্টগ্রাম মেডিকেল, যারা গুরুতর আহত তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তো এই ছিল এখানকার যে সর্বশেষ যেটি বলতে পারি, একেবারে পিছনে অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে প্রায় 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন পুলিশ কমিশনার এবং এসপি যতক্ষণ আসবে না ততক্ষণ তারা সড়ক থেকে উঠবে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পটিয়া থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সকাল 10টায় শহরের ব্যামাগার মোড়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই সম্মেলন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, ABM মোশাররফ হোসেন ও আকন কুদ্দুসুর রহমান। জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে জেলার 8 উপজেলার 14টি ইউনিটের 1514 জন কাউন্সিলর ভোট দেবেন। বিএনপির জেলা সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই গেল কয়েকদিন পর্যন্তই এখানে সাজ রথ তৈরি হয়েছে এবং আজকে উৎসবে পরিণত হয়েছে বিএনপির এই জেলা সম্মেলনকে ঘিরে। এরই মধ্যে জাতীয় নেতৃবৃন্দরা এই সমাবেশের স্থলে এসে তারা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জানেন যে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন এবং 23 বছর পর এই জেলা সম্মেলন এত বড় কাউন্সিলের মাধ্যমে তারা তাদের জেলার নেতৃত্ব তৈরি করবে, এটি তাদের মধ্যে একটা আনন্দ এবং উৎসব বিরাজ করছে। এবং জেলার 8টি উপজেলার 14টি ইউনিটে প্রায় 1500-এরও বেশি কাউন্সিলর এর মধ্যে উপস্থিত হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করি নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই পটুয়াখালী জেলা শহরের মধ্যে যে ব্যায়ামাগার রয়েছে ব্যায়ামাগারের অডিটোরিয়ামে এসে পৌঁছেছে। এবং আমরা যখন পটুয়াখালী শহরের মধ্যে এসেছিলাম বরিশাল থেকে আসার পথে দেখেছি রাস্তায় তোরণে ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে রং বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। গতকালকে নেতাকর্মীদের মাঝে একটা উৎসব রয়েছে, তারা বলছে যে দীর্ঘ বছর পর্যন্ত তারা এভাবে সম্মেলন করতে পারেনি এবং এই
এই সম্মেলনকে ঘিরে তারা প্রত্যাশা করছে যে নতুন যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব দিয়ে আগামীতে গণতন্ত্র রক্ষায় তারা বড় ধরনের ভূমিকা রাখবে। এবং এই জেলা সম্মেলনের যিনি সদস্য সচিব রয়েছেন স্নায়ুংশু সরকার কুট্টি, তিনি জানিয়েছেন যে এর মধ্যে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 6 জন। এই 8 জন প্রার্থীর কাউন্সিলররাই তারা নির্বাচিত করবে এবং কেন্দ্রীয় নেতারা বলছেন যে প্রত্যেকটি জেলায় উৎসবমুখর পরিবেশে এমনভাবেই তারা তাদের আগামী নেতৃত্ব তৈরি করবে কাউন্সিলরের মধ্যে দেবেন। তৃণমূল থেকে জেলা বিএনপি এবং জেলা বিএনপি থেকে পরবর্তীতে বিভাগ থেকে কেন্দ্রীয় নির্বাচন সম্পন্ন করবে। দলের অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক চর্চা সেটি রক্ষা করে আগামীতে জাতীয় নির্বাচনের দিকে হাঁটছে দলটি। তো পটুয়াখালী থেকে আমার কাছে বিএনপির যে জেলা সম্মেলন হচ্ছে উৎসবমুখর পরিবেশে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। সময় সংবাদে আরও থাকছে। খুলল ইতালির শ্রমবাজার, 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে আবেদনের সুযোগ, খুশি প্রবাসীরা। টেন্ডার ছাড়াই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট হয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করছে। দুদকের তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও সেই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এদিন নির্বাচন কমিশনের 6 জনকে তলব করা হয়েছে। সাবেক সিইসি AKM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামি ইভিএম কিনে রাষ্ট্রের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি করার সত্যতা পেয়েছে দুদক। খানাখন্দে ভরা রাস্তা, হরহামেশায় ঘটছে দুর্ঘটনা। অভিযোগ জানানোর পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। রাজধানীতে এমন সড়কের সংখ্যা কম নয়। সড়কের দুরবস্থার জন্য ওয়াসা ও রাজুক দুষছে সিটি কর্পোরেশনকে। সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। রাজধানীর 100 ফিট এলাকা, 8 বছর ধরে মুদির দোকান চালাচ্ছেন রাসেল খান। এই দোকানের আয় থেকেই চলে সংসার, তবে 1.5 বছর ধরে দেখছেন না লাভের মুখ। এর মূল কারণ রাস্তার দুরবস্থা। 8 বছরের মধ্যে 1.5 বছর আমরা যে লস খাইছি এই শুধু এই রাস্তাটার কারণে। রাসেল আরও জানান, রাস্তা মেরামতের দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ফলে নিরুপায় হয়ে দোকান বিক্রি করে 100 ফিট এলাকা ছাড়ছেন অনেকেই। সিটি কর্পোরেশন আমরা কয়েকবার জানানো হয়েছে, প্রত্যেকটা দোকানদার গিয়ে থানার সামনে আমরা আন্দোলন করছি, একটু কাজ হয় নাই। খানাখন্দে ভরা রাস্তার কারণে অতিষ্ঠ নিয়মিত যাতায়াতকারীরা। এটা 20 পড়ার মতো, প্রায় রিক্সা পরে গাড়ি পরে, মাঝে আমিও পড়ে গেছি। রাস্তাঘাট প্রথম থেকে যেমন দেখতেছি এখন তেমনই আছে। কোনো রোগী নিয়ে এই রোড থেকে যাওয়ার মতো অবস্থা নাই। রাজধানীতে ভাঙাচোরা আরও অনেক সড়ক রয়েছে। গুলশানের লেক রোডও বেহাল। নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি সড়কটি। 10 থেকে 12 বছর আগে রাস্তাটা কাজ হয়েছে, তারপর থেকে এই রাস্তায় কোনো কাজই হয়নি। গাড়ি চলে যাইতেছে, দেখা গেল পানি সমস্ত শরীরটা ভিজে গেল। এখান থেকে যাইবা গেলে এখানে একটা গাত আছে, পড়ে গেছে অলরেডি। একাধিকবার অভিযোগ জানানোর পরেও অবহেলিত রয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার প্রধান সড়কগুলি। ফলাফল সীমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না প্রশাসনের। কেন বছরের পর বছর রাজধানীর অনেক সড়কের এই দুরবস্থা? উত্তর সিটি কর্পোরেশন বলছে 100 ফিটে ভাঙ্গাচোরা রাস্তার জন্য দায়ী ওয়াসা, আর লেক রোডের দায় রাজুকের। 100 ফিট রোডটা শেষ হয়নি, তার একটা কারণ হচ্ছে গিয়ে ওয়াসার একটা সুপেয় পানির একটা প্রজেক্ট। ওই প্রজেক্টটা বিভিন্ন কারণে ডিলে হওয়াতে এই কাজটা করতে পারেনি। হাতিরঝিল, গুলশান লেকটা রাজুকের, এবং এই পেরিফেরাল যে রোডগুলো আছে সেটাও রাজুকের। গত 3 মাস আগে রাজুক আমাদেরকে এটা হ্যান্ডওভার করেছে। সিটি কর্পোরেশনের আওতায় আসা নতুন ওয়ার্ডগুলোর মধ্যেও রয়েছে অনেক অবহেলিত সড়ক। মেরামতে 4,000 কোটি টাকার মাস্টার প্ল্যান প্রকল্প নেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ রেমিটেন্সে রেকর্ড করল বাংলাদেশ। প্রথমবার এক অর্থবছরে $30 বিলিয়ন প্রবাসী আয় হয়েছে। ফলে 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় $32 বিলিয়ন ঠেকেছে রিজার্ভ। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধের কারণে রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। যে আয়ে স্ফীত হয় রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। এবার সেই আয়ে রেকর্ড গড়েই শেষ হলো 2024-25 অর্থ বছর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে 281 কোটি 80 লাখ ডলার, যা গত বছর একই সময়ের তুলনায় 11% বেশি। আর গেল অর্থ বছরে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 3032 কোটি 50 লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে 26.8%। এক অর্থ বছরে 30 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এর আগে আসেনি বাংলাদেশে। একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ডও গড়েছে গেল অর্থ বছর মার্চে, যার পরিমাণ ছিল 329 কোটি 56 লাখ ডলার। রেকর্ড গড়ার এই অর্থ বছরে 12 মাসের মধ্যে জুলাই বাদে বাকি 11 মাসেই এসেছে 200 কোটি ডলারের বেশি করে প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানেরই সুফল মিলেছে দেশের প্রবাসী আয়ে। দেশের থেকে যদি আমার অর্থ পাচারটা আমি কমাতে পারি, তখন বিদেশে ওই শ্রমিকদের পাঠানো অর্থের চাহিদাটা কমে যাবে। কারণ সমপরিমাণ এখান থেকে যা বাইরে যায়, সমপরিমাণ অর্থ তো তাকে বাইরে থেকে কালেক্ট করতে হয়। ফলে তখন আমার কিন্তু দেখবেন যে রেমিটেন্সের প্রবাহটা বাড়বে, যেটার একটা ছাপ আমরা এইবারের যে রেমিটেন্স একটা বড় প্রবৃদ্ধি হলো সেটার ভিতরে দেখতে পেয়েছি। প্রবাসী ও রপ্তানি আয় আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর অর্থ ছাড়ের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও উঠেছে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চে। 2024-25 অর্থ বছর শেষে মোট রিজার্ভের পরিমাণ ঠেকেছে 31.68 বিলিয়ন ডলারে, যা এর আগের অর্থ বছরের চেয়ে 5 বিলিয়ন ডলার বেশি। এর আগে 2023 সালের জুন শেষে রিজার্ভের আকার ছিল 31 বিলিয়ন ডলার। IMF এর দেয়া BPM-6 পদ্ধতিতে বর্তমানে দেশে রিজার্ভ রয়েছে 2666 কোটি 37 লাখ ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। বলেন, বড় উদ্যোক্তারা খেলাপি হলেও ঋণ দিতে তাদের পেছনে ছোটে ব্যাংকগুলো। SME ফাউন্ডেশন ERF মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ব্যাংক ঋণ পেতে এ খাতের উদ্যোক্তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাদের ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় SME শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা মেজর প্রবলেম, এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো। আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু SMEর ব্যাপারে বেশি করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন জায়গা তারা যেতে হয়, যেটা মোটেও ঠিক না। চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁয় সেনাবাহিনী ও ভোক্তা অধিকারের মজুদ বিরোধী অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুরে এলাকায় আছেন রিপোর্টার MR রকি, যাচ্ছে তার কাছে। চালের বাজার চলতি সপ্তাহে একেবারে কিন্তু হু হু করে বেড়েছে। বিশেষ করে সরু যে চালগুলো রয়েছে, এই চালগুলোর বাজার প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বা প্রকারভেদে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এই অবস্থায় জেলা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছিলাম নজরদারি মিলগুলোতে তাদের যে কর্মতৎপরতা এবং মজুদ বিরোধী অভিযান পরিচালনা করছেন। এবং এই মুহূর্তে নওগাঁ জেলা খাদ্য বিভাগ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সেই সাথে সেনাবাহিনী টাস্কফোর্সের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌড়িতে এই অভিযানের একটি মিলে এই মুহূর্তে তারা দেখছেন। এবং এখানে ইতিমধ্যে কিন্তু একটি মিলে তারা বেশ কিছু অনিয়ম দেখেছে এবং সেই অনিয়ম অনুযায়ী 80,000 টাকা জরিমানা করেছে। নওগাঁ শহরের অদূরেই টিকে রাইস মিল, যেটি নতুন হচ্ছিল। প্রত্যেকটা মিলেই এখানকার মজুদ বিরোধী অভিযানের যারা কর্মকর্তা তারা বলছেন যে বেশ কিছু অসঙ্গতি, অনেকেই কিন্তু মিলগুলোতে তাদের ধারণ ক্ষমতার অধিক এবং মেয়াদ থাকার বাইরে কিন্তু তারা চাল মজুদ করে রাখছেন। এর ফলেই বাজারে যে কৃত্রিম এক ধরনের সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার যে প্রবণতা, এই বিষয়গুলোই কিন্তু এই মজুদ বিরোধী অভিযানের চিত্রটি ফুটে উঠছে। এবং আমরা দেখছিলাম জেলা জুড়েই এই কর্মতৎপরতা কিন্তু সপ্তাহ ধরেই চলছে। এবং আজকে সর্বোচ্চ পরিমাণে আমরা দেখছিলাম সেনাবাহিনীর সাথে জেলা খাদ্য বিভাগ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানের এবং গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতেই কিন্তু এই মিলগুলোতে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটি অভিযানেই কিন্তু বিভিন্ন অনিয়ম, বিশেষ করে মজুদ পাচ্ছেন চাল, এবং এই মজুদ করার কারণে চালের বাজারের যে অতিরিক্ত দর নেওয়া এবং মিলার
ঠিকাদাররা মজুত করে যে একটা কৃত্রিম সংকট তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু এই অভিযানে ফুটে উঠছে। এবং এই জায়গায় খাদ্য বিভাগ বা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা বলছেন যে বাজার স্থিতিশীল করতে তাদের আইনের যতগুলো প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো কিন্তু তারা করবেন, এবং যারাই মজুদ বিরোধী মজুদের আওতায় আসবেন, মজুদ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা খাদ্য বিভাগ এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। এই ছিল সার্বিক নওগাঁর ভোক্তা সংরক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা মজুদ করছেন, মজুদ বিরোধী অভিযান চালাচ্ছেন সেই খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে 2026 থেকে 2028 সালে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেওয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিক। এদের একটি বিশাল অংশ নেওয়া হয় বিদেশ থেকে। 2026 থেকে 2028 সাল এই 3 বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,97,550 জন শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় 2026 সালে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার। আগামী বছর 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান, 18 ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। তথ্য মতে এই বছরও 4 ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি মনে করি নতুন করে যারা আসতেছেন বা আসবেন তারা সতর্কতা অবলম্বন করবেন এবং লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে অনেকেই অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছে দেশে। সো যারাই আসার চিন্তা করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সবকিছু অবলম্বন করে তারপর আবেদন করবেন। উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লঙ্কানরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ ভালো করতে চায় এই ফরম্যাটে। সিনিয়ররা না থাকলেও তরুণরা সময় পেলে ভালো করবে বলে প্রত্যাশা মিরাজের। অন্যদিকে শ্রীলঙ্কাও মুখিয়ে জয় দিয়ে মিশন শুরু করতে। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সদ্য সাবেক অধিনায়ক নাজমুল শান্ত মাঠে ঢুকেই গেলেন উইকেট দেখতে। অধিনায়কত্ব ছাড়লেও অভ্যাসটা যে বদলায়নি। সঙ্গে লিটন দাস, পরে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও। সাবেক বর্তমান মিলিয়ে 3 অধিনায়কের ছোট্ট একটা মিটিং উইকেটের পাশে। প্রথম ওয়ানডেতে জয় পরাজয়ে উইকেটটা যে হতে পারে বড় নিয়ামক। ছন্নছাড়া বাংলাদেশ পছন্দের ফরম্যাটে র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে নিচে। মেহেদী হাসান মিরাজ ক্রাইসিস ম্যান। আরও একবার টালমাটাল অবস্থায় তার হাতে দায়িত্ব। নতুনভাবে তার হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় টিম টাইগার্স। ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে, রান করার মতন উইকেট হবে এবং আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা, কারণ আমাদের বোলিং অ্যাটাকও খুব ভালো আছে, ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে, আপনার বোলিং সাইডও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো। বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক নিয়ে ভয় ধরাচ্ছে লঙ্কানরা। টেস্ট সিরিজ জিতে আছে দারুণ আত্মবিশ্বাসে। মিরাজ অধিনায়ক হিসেবে কেমন সেটা জানা নেই, তবে সে ব্যাটার বোলার হিসেবে দারুণ। মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করেছি। আমরা জয় দিয়ে শুরু করতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মানে ভিন্ন এক উত্তাপ। সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে নতুন দ্বৈরথ। লঙ্কানদের মাটিতে মিরাজের অধিনায়কত্বে নতুন দিনের সূচনা হবে কি প্রেমাদাসায়, সেই অপেক্ষায় টিম বাংলাদেশ। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐক্যমত্য কমিশনের সংলাপে জুলাই শহীদদের স্মরণ, অমীমাংসিত বিষয়ে দলগুলোর আলোচনা। জুলাইয়ের মাঝামাঝিতে সমঝোতার আশা আলী রিয়াজের। এবং টেন্ডার ছাড়াই 10 গুণ বেশি দামে কেনে ইভিএম। নুরুল হুদা কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রের 3,000 কোটি টাকা ক্ষতির অভিযোগ। দুদকে ইসির 3 কর্মকর্তার জিজ্ঞাসাবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।